আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ ব্যক্তি উপস্থিত আছেন। আপনারা সকলেই ওনার নাম জানেন, চেনেন। বাংলাদেশের মেয়ে, আমাদের ময়মনসিংহের মেয়ে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের বোধহয় আর কোনো বিশেষণ বলার খুব বেশি প্রয়োজন নেই। মানবাধিকার কর্মী এবং নারীবাদী লেখিকা। তাছাড়া ওনার সবচেয়ে বড় পরিচয় যেটা, অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার। সেটা হোক রাজনৈতিক ইস্যু, সেটা হোক নারীবাদী ইস্যু, সেটা হোক অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেইভাবেই তিনি এগিয়ে যান, এগিয়ে আছেন। এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তসলিমা নাসরিনের কাছে আজকে রতন তালুকদার লাইভে এসে আমাদেরকে কৃতার্থ করার জন্য। তো আপনাকে ওয়েলকাম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। তো সরাসরি প্রশ্নতেই চলে যাই। মানে প্রশ্ন মানে আমরা কথাবার্তা বলবো এমনি নিয়মিত যে যে আড্ডায় যে সমস্ত কথাবার্তা হয় সেগুলো। প্রথমে একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো আপনি দীর্ঘদিন দেশের বাইরে। দেশের বাইরে থেকেও আপনি এত বেশি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক সচেতন, সেটা অবাকই হইতে হয়, যেহেতু পুরা কাজটাই আপনার রাজনীতির সঙ্গে রিলেটেড। বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার একটি প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের পতনের পর একটি নতুন সরকার ক্ষমতায় এসেছে। আপনার দৃষ্টিতে এই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই সরকারকে আসলে আমি সরকার বলে মনে করি না। কারণ এরা যেভাবে ক্ষমতায় এসেছে সেভাবে তো গণতান্ত্রিক পদ্ধতিতে তো আসেনি। আর আমি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ। তো আমি তাদেরকে অনির্বাচিত সরকার মনে করি, এবং তারা যত শীঘ্র পারেন যেন চলে যায়। দেশে ছিলাম না, আহ যে সন্ত্রাস দেখেছি, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলেছে, যেভাবে মব ভায়োলেন্স চলেছে, যেভাবে মানুষ খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, হিন্দুরা নির্যাতিত হয়েছে, তারপর বিরোধী দলের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে, যারা এই মুক্ত চিন্তায় বিশ্বাস করে তারা নির্যাতিত হয়েছে। এইভাবেই তো সরকার সরকার পক্ষের লোকেরাই তো এই অত্যাচার নির্যাতন গুলো করেছে মানুষের উপর, সাধারণ মানুষের উপর। সেই কারণে আমি এই সরকারকে সত্যিকার সরকার বলে ভাবি না, কারণ কেউ তাদের নির্বাচন করেনি। তারা নিজেরাই নিজেদের নির্বাচন করেছে, সুতরাং তারা জনগণের প্রতিনিধি নয়। একটা গণতান্ত্রিক দেশে জনগণের প্রতিনিধিকেই আমরা চাই আহ, দেশ শাসন করুন, সেটা চাই। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচন দিন, এটাই চাই। তো আপনি কি মনে করেন নির্বাচনই সলিউশন? নির্বাচন কিন্তু এর আগের পূর্ববর্তী সরকার প্রায় তিনটা নির্বাচনেই বিভিন্নভাবে বিতর্কিত। তো এখন আরেকটা নির্বাচন যদি এরকমই হয় বা তুলনামূলক একটু ভালো হয়, কিন্তু আবার যারা ক্ষমতায় আসবে তারাও যে সেই আগের পূর্ববর্তী সরকারের মতো হবে না, তার গ্যারেন্টি কি? গ্যারেন্টি কে দেবে? এখন আমরা আশা করি যে সেই রাজনীতিকরাই নির্বাচিত হন যারা দেশের এবং দশের মঙ্গল চান, যারা যারা দেশের ভালো করতে চান, যারা এইসব লুটতরাজ বন্ধ করবেন, দুর্নীতি বন্ধ করবেন, যারা মানুষের, সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা আর ব্যাপারে ভাববেন, যারা সত্যিকার উন্নতি চাইবেন দেশের এবং দশের। আর যদি না ভালো হন, তাহলে তো 5 বছর পর নির্বাচন, 4 বা 5 বছর পর আবার নির্বাচন হবে। তখন মানুষ যারা মানুষ যাদের ভালো বলে মনে করেন তাদেরকে নির্বাচন করবেন। কারণ শেখ হাসিনার সমস্যাটা ছিল তিনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চেয়েছেন, তিনি নির্বাচনের নামে প্রহসন করেছেন। এই রকম প্রহসন যেন না হয়। এবং ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন তার যে দল, তার রাজনৈতিক দল এনসিপি, ওই ন্যাশনাল সিটিজেন পার্টি, পার্টি। সেই দলকে তো তিনি সাহায্য করবেন যেন সেই দল জিতে আসে। সুতরাং আমি চাই না যে ইউনূস সরকার ক্ষমতায় থাকাকালীন নির্বাচন হোক। যেহেতু তার পার্টি ইয়ে করবে, নির্বাচন করবে, সুতরাং
তার থাকা তো উচিত নয়। তো সুতরাং নতুন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমার মনে হয় নির্বাচন হওয়া উচিত, এই সরকারের অধীনে নয়। হ্যাঁ, কিন্তু আপনি যে বলছেন যে উনার দল, এটা কি আপনি কি মনে করেন সত্যিই এনসিপি উনার দল? হ্যাঁ, হ্যাঁ, উনি তো নাগরিক পার্টি অনেকদিন থেকেই গড়তে চেয়েছিলেন, শুরু করতে চেয়েছিলেন নাগরিক পার্টি, এবং এই পার্টির নামও নাগরিক পার্টি। তো এবং এই এই দলের যে ছেলে পুলেরা, এরা তো তার সঙ্গে খুব ঘনিষ্ঠ, উম, ইউনূস সরকারের সঙ্গে, ইউনূসের সঙ্গে। সুতরাং এর সরকারের মধ্যেও ছিল, সরকারের মধ্যে এখনো আছে। মাহফুজ আলম তো এনসিপিরই লোক এবং সে তো সরকারের উপদেষ্টা। সুতরাং এই সরকার ক্ষমতায় থাকাকালীন আমার মনে হয় না কোনো সুষ্ঠু নির্বাচন হবে। সুতরাং এই সরকারের অধীনে নয়, অন্য সরকার, আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকার থাকা উচিত, নতুন। ডক্টর ইউনূস আগামী এখন অলরেডি লন্ডনে আছেন, আপনি জানিয়েছেন লন্ডনে আছেন, এবং তারেক রহমানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এক্সাইল মানে প্রায় 15-16 বছর যাবত লন্ডনে, তার সঙ্গে ওনার একটা বৈঠক হবে। আপনি আপনি কি মনে করেন যে ইউনূস তারেক রহমানের বৈঠকে এক ধরনের সমঝোতা হতে পারে ইলেকশন বা অন্যান্য সার্কামস্টেন্স, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে? হ্যাঁ, আমার মনে হয় হবে, কিন্তু আমি যেটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জামাতি জিহাদি আহ, সরকারকে, সরকারের বিরুদ্ধে যত দল আছে, জামাত ছাড়া যত রাজনৈতিক দল আছে, সবারই আন্দোলন করা উচিত। এই দেশের বৃহত্তর স্বার্থে সবারই একজোট হয়ে আন্দোলন করা উচিত। কারণ আহ এপ্রিল অবধি যে সংস্কার তারা করবে এই সরকার, সেই সংস্কারের মাধ্যমে অনেক জামাতি জিহাদিকে তারা ক্ষমতায়, বিভিন্ন সেক্টরে ক্ষমতায় বসাবে, এবং এগুলো দেশের জন্য খুব খারাপ হবে, এটা আমি মনে করি। তবে আমি জানি না তাদের দুজনের আলাপ আলোচনা করার পর তারা কি সিদ্ধান্ত নেন, সেটা সেটা তো জানি না। হয়তো হয়তো তারেক জিয়া মেনে নেবেন, হয়তো তারেক জিয়া ভাববেন যে না, ইউনূস সরকার আসলে কখনোই নির্বাচন দেবেন না। আবার সেই, যখন নির্বাচনের কথা বলছেন এপ্রিল মাসে সামনের বছর, তখন তার আগেই হয়তো একটা ছুতোয় আবার নির্বাচন পিছিয়ে দেবেন, কারণ তিনি হয়তো নির্বাচন দিতেই চান না। সেই কারণে এটা সম্পূর্ণ নির্ভর করে রাজনৈতিক দলের উপর, তারা কি ভাবছেন যে আদৌ তারা নির্বাচনে যাবেন নাকি ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন, যে বিএনপি তো শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 16 বছরই আন্দোলন করলো, কিছু করতে পারে নাই, কিন্তু বিএনপির কি এই শক্তি এখন আছে যে এই 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 যে গভর্নমেন্ট ছাত্রদের অভ্যুত্থানের মাধ্যমে এসছে, তাদেরকে আন্দোলন করে সরানো বা এ- নির্বাচনে বাধ্য করা? হ্যাঁ, আমার মনে হয় যে বিএনপি যদি বলে যে না, কোনো দলকে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়, একটা সময় তো বলেছিল যে এইভাবে কোনো একটা দলকে নিষিদ্ধ করা উচিত নয়। তো আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সরকার, একদিন বিএনপি কেও নিষিদ্ধ করবে, যদি বিএনপি তাদের কথা না মানে, না শোনে। সুতরাং এটা খুব রিস্কি ব্যাপার যে 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 জিহাদি জঙ্গিরা, জিহাদি জঙ্গিদের যে গুরু বা সর্দার ইউনূস, আহ একটা বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চাইছেন। এবং রিসেট বটম। রিসেট বাটন, আমরা চাই যে আওয়ামী লীগও জয়েন করবে নির্বাচনে। তাহলে সেটা বিএনপির উদারতা হবে, বিএনপির, আমার মনে হয় সেটা ভালো হবে, বিএনপির জন্যই ভালো হবে। মানুষ, আহ, একটা রাজনৈতিক দল কখনো, একটা সুস্থ রাজনৈতিক দল কখনো চায় না যে এই বহিরাগতরা এসে বা অনির্বাচিত কোনো সরকার এসে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করুক। হ্যাঁ, ঠিক আছে, তাদের যদি মনে হয় যে হ্যাঁ, কিছু লোক, আওয়ামী লীগের লোক, কিছু লোক অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার হোক, কিন্তু দলকে নিষিদ্ধ করা কেন? দলকে নিষিদ্ধ করা অন্য কোনো রাজনৈতিক দলের মেনে নেওয়া উচিত নয়। আর ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা যায়, কারণ একটা সভ্য দেশে কখনো ধর্মের সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়, ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করা উচিত। সেখানে ধর্মভিত্তিক রাজনীতিটা অটোমেটিক্যালি নিষিদ্ধ হয়ে যায়। যদি আমরা মনে করি, যদি রাজনীতিকরা মনে করে একটা সেকুলার রাষ্ট্র গড়বে,
সেখানে ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক হতে হবে, সেখানে ধর্মের সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক থাকতে পারে না। সেই হিসেবে জামাতে ইসলামীও কোনো রাজনৈতিক দল নয়। সুতরাং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা যায়, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো মানে হয় না। এটা তো তারা প্রতিশোধ, প্রতিহিংসা আহ পরায়ণ, উম, প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ এই এই ইউনূস সরকার। সেই কারণে ইউনূস চাইছেন, ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। কিন্তু বিএনপি যদি বলে যে না, এবং বিএনপি এবং অন্যান্য যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল আছে, তারা যদি বলে যে না, আহ, আমরা আওয়ামী লীগকে একটা এত বড় মুক্তিযুদ্ধের পক্ষের এত বড় একটা দল, সেই দলকে নিষিদ্ধ করে নির্বাচন হতে পারে না, তাহলে আমার মনে হয় এটা এটা দেশের জন্য ভালো হবে। কারণ তাহলে এটা যদি আওয়ামী লীগকে বিনা আওয়ামী লীগ যদি যদি নির্বাচন হয়, তাহলে না একটা টেন্ডেন্সি হয়ে যাবে যে তার যে সরকার থাকবে যে কোনো দলকে নিষিদ্ধ করার একটা 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 ইয়ে পেয়ে যাবে, আর তারা আশকারা পেয়ে যাবে। সেটা আমার মনে হয় উচিত না, কোনো দলকেই নিষিদ্ধ করা উচিত না। তারা যদি মনে করে যে আওয়ামী লীগের বিপক্ষে এত মানুষ, ঠিক আছে, নির্বাচনে আসুক, দেখুক যে আওয়ামী লীগ পরাজিত হবে, সেটা তো আরো ভালো, না? হ্যাঁ, সেটা সেটাই সেটা না, আমি বলছিলাম যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখার জন্য সম্ভবত আন্তর্জাতিক বিভিন্ন দেশও সেটার জন্য চেষ্টা করবে, বা ওরা বলে যে সব দলের সহযোগিতায় নির্বাচন হওয়া দরকার। কিন্তু এটাও তো ঠিক যে আওয়ামী লীগ নিজেই কি, এই যে সীমাহীন দুর্নীতি, তো ওদেরও তো আপনি কি মনে করেন না যে ওদের শেখ হাসিনার থেকে শুরু করে যে তার আশপাশে যে সিন্ডিকেট ছিল, তার সবাই তো দুর্নীতি করেছে। এই দুর্নীতি তো ওপেন সিক্রেট, এটা তো আর নতুন করে বলার দরকার নেই। শেখ তাদের হাসিনা বিচার নিজে, হোক। উনি হুম। নিজেও তার পর্যন্ত প্রেস কনফারেন্সে বলছে যে তার বাসার যে কাজ করে ভদ্রলোক, সেও নাকি 400 কোটি টাকা চুরি করেছে। তো আপনি কি মনে করেন না যে এই সমস্ত দুর্নীতির বিচার হওয়া উচিত? হ্যাঁ, দুর্নীতির বিচার হোক, দুর্নীতির প্রমাণ হোক, দুর্নীতিবাজদের বিচার হোক। তার মানে এই নয় তারা দুর্নীতি করেছে বলে দলকে নিষিদ্ধ করতে হবে। কোন দল দুর্নীতি করে না বলুন তো বাংলাদেশে? সব দল, সব দলের লোকেরা দুর্নীতি করে। এই যেহেতু আন্দোলনটা বেশি হয়েছে, যেহেতু হাসিনা 15 বছর ক্ষমতায় থেকেছেন, কোনো সুষ্ঠু নির্বাচন দেননি, সুতরাং তাদের দুর্নীতিটা খুব চোখে পড়েছে। কিন্তু অন্যারও, বিএনপি দুর্নীতি করেনি, তারেক জিয়া দুর্নীতি করেনি, সবাই দুর্নীতি করেছে। তো আমার মনে হয় যে দুর্নীতি যারা আওয়ামী লীগে করেছে তাদের শাস্তি হোক, এবং এই তাদেরও শাস্তি হোক যারা পুলিশদের খুন করেছে, যারা পুলিশ যারা 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 ওই আহ, যারা ওই ছাত্রদের খুন করেছে। ছাত্রদের তো শুধু পুলিশ খুন করেনি, ছাত্রদের তো খুন করেছে এই এই ছাত্র জনতার আন্দোলনের নামে এই জামাতি জঙ্গি জিহাদিরাও। সুতরাং তাদেরও বিচার হওয়া উচিত। এই যে একটা একটা আইন তৈরি করেছে যে এদের অগাস্টের এত তারিখ পর্যন্ত যারা যত মানুষ খুন হয়েছে, যারা তাদের বিচার হবে না, এইগুলো তুলে দেওয়া উচিত। সবারই বিচার হওয়া উচিত। যারাই যারাই খুন করেছে, যারাই লুটতরাজ করেছে, সবারই বিচার হওয়া উচিত। কিন্তু কোনো দলকে ব্যান করা উচিত নয়। হ্যাঁ, কিন্তু কারণ ধরেন ঠিক আছে, আপনার কথা আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে আপনি চমৎকার বক্তব্য রাখছেন, এবং আওয়ামী লীগকে মনে করেন যারা দুর্নীতিবাজ তাদের বিচার করা উচিত। এখন শেখ হাসিনার থেকে আওয়ামী লীগের প্রথম সারি যারা সরকারে ছিল বা নীতি নির্ধারণে ছিল, বা আমরা যাকে বলি যে অনেকাংশে শেখ শেখ হাসিনার আশপাশ নিয়ে যে লোকজন, একটা সিন্ডিকেট দেশকে নিয়ন্ত্রণ করত। কিন্তু ওই সমস্ত লোকজনের যদি বিচার হয়, বা অলরেডি কেস আছে তাদের বিরুদ্ধে, তো এটা আওয়ামী লীগের নেতৃত্ব দিবে কে? যারা সৎ, যারা যারা মানবাধিকারে বিশ্বাস করে, নারী অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাক স্বাধীনতায় বিশ্বাস করে, তারা। আমি চাই যে আওয়ামী লীগের ভুলগুলো নিয়ে আওয়ামী লীগ ভাবুক, নিজেদের সংশোধন করুক, নিজেদের বেটার মানে করুক, তারা ভুল ত্রুটিগুলো সংশোধন করুক। এটা শুধু আওয়ামী লীগের নয়, সব দলেরই এটা করা উচিত। কারণ তারা দেখেছে, তারা যদি দুর্নীতি করে, তারা যদি এইসব ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে নিজেদের ক্ষমতায়, দীর্ঘকাল ক্ষমতায় থাকার জন্য, তাহলে দেশের কি অবস্থা হয় তারা তো দেখেছে। এইসব জিহাদি তৈরি হয়, এইসব মসজিদ মাদ্রাসা যে তারা করে দেয় মানুষকে সুস্থ
উম, মানে মানুষ হিসেবে গড়ে না তুলে, তারা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেকুলার ইউনিভার্সিটি না করে, তারা যে এইসব ধর্মান্ধ তৈরি করার জন্য মাদ্রাসা এবং মসজিদ বানায়, যে ওয়াজ মাহফিলের অনুমতি দেয়, তাতে কি উৎপন্ন হয় আমরা জুলাই আন্দোলনে দেখেছি। আমরা অগাস্ট থেকে দেখেছি, 5ই অগাস্ট থেকে দেখেছি, এরা জিহাদিতে আর জঙ্গিতে ভরে গেছে দেশ। এবং এই জামাতের কি শক্তিটা হয়েছে আমরা দেখেছি, যেহেতু প্রত্যেকটা সরকারি মসজিদ মাদ্রাসা অবাধে গড়েছেন এবং দেখেননি, চেক করেননি ওইসব মাদ্রাসায় কি করা হচ্ছে, তারা যে জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে, ওখানে যে জিহাদি উৎপন্ন হচ্ছে, একেবারে জিহাদিদের চাষ হচ্ছে, এইগুলোকে দেখেননি, অ্যাভয়েড করে গেছেন, এগুলোর বিচার করেননি, এগুলোকে বন্ধ করার চেষ্টা করেননি, কন্ট্রোল করেননি। সেই কারণে আমরা দেখেছি হাসিনার পতনের আন্দোলন যারা করেছে, তারা বেশিরভাগই হিজবুত তাহরির শিবির এবং জামাতে ইসলামীর লোক। কত ভীষণ রকমের, ভয়াবহ রকমের শক্তিশালী হয়েছে এরা। তো হাসিনা কি করেছিলেন দেশে 15 বছর? এই ছেলেগুলো তো ওই ওই এই 17, 18, 19, 20 বছরের ছেলেরা কি করে জন্ম নিল? সেই জন্য আমি বলি যে প্রত্যেকটা দলেরই এখন খুব সতর্ক থাকতে হবে, যেন তারা এইসব ধর্মান্ধ জিহাদি মৌলবাদী তৈরি না করেন। কারণ এরাই একসময় গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করবে, এরাই শরিয়া আইন চাইবে, এরাই খিলাফত চাইবে, এবং এই দেশে কোনো গণতন্ত্র, কোনো বাক স্বাধীনতা, কোনো নারীর অধিকার কিছুই তারা আনতে দেবে না। তারা এই এই সেকুলারিজমের বিপক্ষে যাবে, তারা একটা ধর্মান্ধ মৌলবাদীর দেশ করে ফেলবে, এবং সেটা কোনোভাবেই ভালো নয়। কোনো মানুষের জন্যই সেটা ভালো নয়, কোনো নারীর জন্য তো ভালো নয়, কারণ নারীরা তারা অন্ধকারে অন্ধকারে ঠেলে দেবে, নারীর শিক্ষা, নারীর স্বনির্ভরতা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তারা তারা এখানে কোনো প্রগতিশীল আহ প্রগতিশীল মানুষকে, মুক্ত চিন্তার বিশ্বাসী মানুষকে খুন করে ফেলবে দেশে। তারা পালিয়ে দেশের বাইরে চলে যাবে। তাহলে কার কারা থাকবে? এই মাদ্রাসার ছেলেরা দেশ শাসন করবে? আমি চাই যে এখনই সময়, কারণ এখন খুব দুঃসময় বাংলাদেশে, এখনই সুস্থ রাজনীতিক যারা আছেন তারা যেন জোট বাঁধেন এবং এই জঙ্গি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন। কিন্তু প্রশ্ন হলো একটা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভে বাংলাদেশের মুক্তমনা লেখিকা তসলিমা নাসরিনের সাথে আলাপ। আচ্ছা, আপনাকে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে আপনি বললেন যে ওই যে এই যে ধর্মান্ধ আমাদের এডুকেশন সিস্টেম বা এইগুলি, এই যে আওয়ামী লীগের 15-16 বছরে শেখ হাসিনা কিন্তু এই যে কওমি মাদ্রাসা যাদেরকে ঢাকা এটাই। বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই এই আশ্রয় প্রশ্রয় দমন এবং মানে কি বলে দমন এবং যেটা করেন একসাথেই তিনি কাজটা করেন। একদিকে দমন করার আরেক দিয়ে চেষ্টা করছেন, প্রশ্রয় দিচ্ছেন, হ্যাঁ। আরেকদিকে তিনি প্রশ্রয় দিন। এই ব্যাপারে আপনি বলুন শেখ হ্যাঁ, হাসিনা। এটাই তো। আমি আমি অনেক কলামে এই কথাগুলো বলেছি, যে ওদিকে হোলি আর্টিজানে যারা যারা জঙ্গিরা ছিল, সেই তাদেরকে তো পুলিশ মারলোই, তারা তো মারা যাবে এই এনকাউন্টারে। তারপর যে এনকাউন্টারে আরো জিহাদি মারা গেছে, জঙ্গি মারা গেছে, ঠিক আছে, খুব ভালো কাজ করেছেন, কিন্তু তারপর তারপর তো তিনি সেই কৌমি মাদ্রাসা করছেন, সেই মাদ্রাসার আহ ঢাকা মাদ্রাসার বিশ্ববিদ্যালয়ে তাদেরকে হ্যাঁ, হুম, মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমানের করেছেন। এখন তো শুনি যে বিশ্ববিদ্যালয়গুলো একেবারে হাই মাদ্রাসা হয়ে গেছে, এখানে সব বোরখা বোরখা পরা ধর্মান্ধ মেয়েরা, হ্যাঁ, টাকনুর উপর পাজামা পরা সেই টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছেলেরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর তারা একটা সময় বিশ্ববিদ্যালয় ছিল প্রগতিশীলদের জায়গা, মুক্ত চিন্তার জায়গা, বাক স্বাধীনতার জায়গা। আজকে সেটা সেটা নষ্ট করে দিয়েছেন। আমি তো হাসিনাকে সম্পূর্ণ দায়ী করি সেই জন্য, কারণ তিনি জিহাদি আহ উৎপন্ন করেছেন। তিনি যেভাবে মসজিদ মাদ্রাসা করেছেন, যেভাবে এইসব নারী বিদ্বেষী আর সেকুলারিজমের বিদ্বেষ বিরোধী ওয়াজিদেরকে যেভাবে তিনি অনুমতি দিয়েছেন, আর হিন্দু হেফাজত বিদ্বেষী। এবং জামাতের সঙ্গেও তো উনি সমঝোতার চেষ্টা হ্যাঁ, করছেন। তিনি ওলামা লীগ করেছেন। এসব ওরা কি নারী বিদ্বেষী ছিল না? ওরা কি নারী নেতৃত্বের বিরোধী ছিল না? ওলামা লীগের লোকেরা, ওলামা লীগের লোকেরা সাংঘাতিক রকমের নারী বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। তিনি এই যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার আমলে
শাসন আমলে হাসিনা, কটা তিনি কজন অ্যাটাকারের বিরুদ্ধে বা জিহাদি জঙ্গিদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নিয়েছেন? তিনি তো নেননি। হিন্দুরা তো, প্রচুর হিন্দুরা চলে গেছে হাসিনার সময়ই দেশ ছেড়ে, কারণ তারা নিরাপদ বোধ করছিলেন না। তো অথচ মানুষ ভাবতো যে হাসিনার আমলে হিন্দুরা খুব নিরাপদে আছে। নিরাপদে ছিল না হাসিনার আমলে। তা আমার কথা হচ্ছে যে তিনি যে এত জঙ্গি জিহাদি তৈরি করায় ব্যস্ত ছিলেন, আবার ওদিকে মানুষকে দেখানোর জন্য, পৃথিবীকে দেখানোর জন্য জঙ্গি কতল করছেন, হ্যাঁ, আবার এদিকে জঙ্গি উৎপন্ন করছেন। তো এই রকম মানে এটাও যে ডেঞ্জারাস গেম তিনি খেলেছেন, যেটা যেটা তাকে এখন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। এটা তো খুব দুঃখজনক। আমি হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, তিনি নির্বাচন দিন চেয়েছিলেন, কিন্তু আমি চাইনি যে হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়া হোক, কারণ এটা তো ঠিক নয় না। একজন রাজনীতিককে কেন দেশ থেকে বের করে দেওয়া হবে? তিনি যদি অন্যায় করেন তার বিচার হবে, দেশেই হবে। তো এই উন্মত্ত জিহাদিরা হয়তো তাকে মেরেও ফেলতো যদি 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 তিনি দেশে থাকতেন। এখন কথা হচ্ছে কম মানুষকে তো এই জঙ্গিরা মারেনি, এখন ওই জঙ্গিদেরও তো বিচার হওয়া উচিত। যে আহ, কত 300-400 জঙ্গি ইয়ে থেকে, কারাগার থেকে মুক্তি পেয়েছে। হ্যাঁ, আর মুক্তি পেয়েছে মানে বেরিয়ে এসছে। তারা কনভিক্টেড ছিল, তারা তাদের কারো কারো তো যাবজ্জীবন হয়েছিল, তারা এখন বাইরে। তারা এখন, তাদের হাতে এখন সেই সেই যে 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 লুট করেছে থানাগুলো, সেই অস্ত্র। আবার শুনি যে পাকিস্তান থেকে অস্ত্র এসেছিল। তো এত অস্ত্র মানুষের হাতে, জঙ্গিদের হাতে, জিহাদিদের হাতে, তারা তো মব ভায়োলেন্স করবেই। এখন এগুলো বন্ধ করতে হবে। যারা সুস্থ রাজনীতিক আছেন, যারা ভালো বিশিষ্ট রাজনীতিবিদ, তাদের এখন আর ধর্ম ব্যবহার করা উচিত নয় রাজনীতিতে। তাদের এখন শিক্ষা হয়েছে যথেষ্ট, যে তারা যদি এই রকম নিজেরা দুর্নীতিতে এবং ধর্মকে ব্যবহার করতে ব্যস্ত থাকেন দেশে, তাহলে এরকম জিহাদি উৎপন্ন হয় এবং শেষ পর্যন্ত এটা দেশের ক্ষতি হয় এবং গণতন্ত্রের ক্ষতি হয়। অন্য একটি প্রসঙ্গ বলতে চাই, আপনি একজন নারী, শেখ হাসিনাও একজন নারী, উম, খালেদা জিয়াও নারী। খালেদা জিয়াও 3 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা তো বললামই, যেটা প্রায় 17 বছর। ঠিক, আপনি একজন নির্বাসিত আমাদের নারী মানবাধিকার কর্মী, কিন্তু আপনি কি দেশে যাওয়ার কখনো চেষ্টা করছেন? বা শেখ হাসিনার আমলে, অন্যদের কথা বাদ দিলাম, কিন্তু শেখ হাসিনার আমলে তো অন্তত আপনার দেশে, আপনাকে দেশে নেওয়ার প্রয়োজন ছিল, বা সেই পরিবেশ। কেউই আমাকে যেতে দেয় না, আমাকে বের করেছে খালেদা জিয়া, আমাকে দেশে ফিরতে দেয়নি। আমার আত্মীয় স্বজন, আমার বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, আমাকে দেশে যেতে দেয়নি। হাসিনার সময় আমি একবার ফিরেছিলাম, কারণ আমার মা ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলেছিল মাত্র 3 মাস বাঁচবেন। আমি ফিরেছিলাম, তিনি চাননি আমি ফিরি। তারপরে আমি এমনি ফিরেছিলাম, তার অনুমতি থাকা পাইনি তারপরও। কারণ আমি তো নাগরিক, দেশের অধিকার আছে আমার ফেরার। কিন্তু তিনিও খালেদা জিয়ার মতোই একই পদ্ধতিতে আমাকে বের করে দিয়েছেন। তো সেইটাই আমি ভাবি, যে তারা তো নারী, আর আমি একজন নারীবাদী লেখিকা, আমি নারীর অধিকারের জন্য আন্দোলন করি, অথচ তারা আমাকে দেশে থাকতে দেয়নি। এটাই খুব দুঃখ লাগে। এবং শুধু দুজনই আমার নারীবাদের ওপর লেখা বইগুলো নিষিদ্ধ করেছেন, দুজনই। তো সেটাই খারাপ লাগে। আসলে আসলে কি জানেন, আহ নারী হলেই যে নারীর অধিকারে বিশ্বাস করবে তা নয় কিন্তু। তারা নারী, কিন্তু তারা পুরুষতন্ত্রে বিশ্বাসী, তারা নারীর অধিকারে বিশ্বাস করেন না। এখন আমি মনে করি না যে নারীর অধিকারে বিশ্বাস করতে হলে কাউকে নারী নারী হতে হয়। অনেক পুরুষও আছেন নারীবাদী বিশ্বাস করেন, নারীর সমানাধিকারে বিশ্বাস করেন, কিন্তু অনেক নারী আছে যারা পুরুষতন্ত্রে বিশ্বাস করে, যারা নারীর অধিকারে, সমানাধিকারে বিশ্বাস করে না। সুতরাং এটা জেন্ডারের উপর নির্ভর করে না। কে নারীর সমানাধিকারে বিশ্বাস করে তার উপর, এটা কোনো জেন্ডারের উপর নির্ভর করে না, এটা মানসিকতার উপর নির্ভর করে, আদর্শের উপর নির্ভর করে। একজন পুরুষও যদি শাসক হন, তিনি যদি নারীর অধিকারে বিশ্বাস করেন, তাহলে তিনি নারীর সমানাধিকারের জন্য চেষ্টা করবেন। যে ধর্মের আইনগুলো আছে যেগুলো নারীকে সমানাধিকার দেয় না, সেগুলো তিনি
তিনি সরিয়ে তিনি তিনি সেকুলারিজম আনবেন দেশে, এবং কোনো ধর্মীয় আইন থাকবে না দেশে, তাহলেই তো সমানাধিকার প্রতিষ্ঠিত হয়। কোনো নারী তো সেটা সেই কাজটা করেনি। তার মানে তারা নারীর অধিকারে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ক্ষমতা। যতদিন যে উপায়ে ক্ষমতায় থাকতে পারে, ধর্মান্ধ যদি লোকের সংখ্যা বেশি হয়, তাহলে তারা ধর্মকে ব্যবহার করবে, ধর্মীয় আইনকে রক্ষা করবে, তারা রাষ্ট্রধর্ম একটা রাখবে। কিন্তু কোনো সভ্য দেশে কোনো রাষ্ট্রধর্ম থাকে না, কোনো সভ্য দেশে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকে না। আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা চাই রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, কোনো ধর্মীয় আইন থাকবে না, কোনো ধর্ম বিষয়ে কোনো রাজনীতিক বা কোনো সরকার মাথা ঘামাবে না। হ্যাঁ, তো আপনি কি নিজকে, আপনি তো বাংলাদেশী নাগরিক, আপনার কি বাংলাদেশের পাসপোর্ট আছে? আমি জন্মসূত্রে তো বাংলাদেশের নাগরিক। আমার বাংলাদেশের পাসপোর্ট আছে, সেটা কোনো সরকারি রিনিউ করেনি। একবার বোধহয় আপনি শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে একবার বোধহয় আপনি চেষ্টা করেছিলেন। আমি একবার না, বহুবার চেষ্টা করেছি, বহুবার চেষ্টা করেছি দেশে ফিরতে। আমাকে আমার পাসপোর্ট রিনিউ করেনি আহ, খালেদা জিয়া, রিনিউ করেননি উম, শেখ হাসিনা। শুধু তাই নয়, শেখ হাসিনা আমার যখন বাবা মারা গেছে, আমার যে উত্তরাধিকার সূত্রে আমি যা পাই, দেশের জমিও আমি বিক্রি করতে চেয়েছিলাম, আমার একটা বাড়ি আছে। কারণ আমি ভেবেছি দেশে যখন আমাকে ফিরতেই দিচ্ছে না, ঠিক আছে আমার যা আছে তা আমি বিক্রি করে দিই। আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম আমার ছোট বোনকে। কিন্তু সেই পাওয়ার অফ অ্যাটর্নি দূতাবাস থেকে এটা সত্যায়িত করতে হয়, কোনো দূতাবাসই সত্যায়িত করেনি। কারণ হাসিনার আহ হয়তো বলেননি, বা বাধা দিয়েছেন, যে ও হয়তো বলে দিয়েছেন যে আমার কোনো কোনো পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে যেন সত্যায়িত তারা না করে। এইসব খুব জঘন্য কাজ হয়েছে। তারপরে আমি হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, সেটা তিনি যে আমার বিরুদ্ধে ছিলেন, আমাকে দেশ থেকে বের করে দিয়েছেন, বা তিনি যে আমার বই ব্যান করেছেন সেজন্য না। তিনি যে এই যে দেশের ক্ষতি করছেন, এসব জিহাদিরা যদি তৈরি হয় মসজিদ মাদ্রাসা থেকে, তাহলে তো দেশের ক্ষতি। আমি হয়তো আর জীবনে ফিরতে পারবো না দেশে, এটা আমি জানি আসলে। কিন্তু দেশের তো ক্ষতি হয়। এই যে আমি দেশকে নিয়ে এত ভাবছি, সেটা কি আমি যাব বলে? না তো। আমি তো জীবনে যেতে পারবো না, সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু দেশের যেন ক্ষতি না হয়, দেশ দেশের মানুষ যেন সুখে শান্তিতে থাকে, তারা যেন, দেশ যেন একটা সভ্য দেশ হয়, সেটা চাই। কিন্তু সেটা তো কোনো সরকারই করেনি। হ্যাঁ, সেটা সেই জন্য আমি না, আমি একটা কথা বলছিলাম যে পাশাপাশি এটাও তো যে বাংলাদেশের ব্যাংক যে অর্থ মানে সংরক্ষণ, যে সমস্ত ব্যাংকগুলি অবাধে লুণ্ঠন, সেগুলি তো আওয়ামী লীগের লোকজনই করেছে, তাই না? সেটা তো তো দেশের অর্থনীতিতে মহা বিপর্যয় ডেকে আনে, তাই না? সেইটা অর্থনীতিতে বিপর্যয়, কিন্তু মানুষের শিক্ষা, সচেতনতা, বিবেক, নীতিবোধ, এগুলো ধ্বংস হওয়াও কিন্তু একটা দেশের ক্ষতি। একটা তো এটা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি, আর এটা হচ্ছে দেশকে মানুষ সত্যিকার মানুষ হলো না, সত্যিকার শিক্ষা পেল না, সত্যিকার সচেতন হলো না। কারণ মানুষকে যদি ধর্মান্ধ করা হয়, ধর্মান্ধ কারা করেছে? এই মসজিদ মাদ্রাসাগুলো। মসজিদ মাদ্রাসা হচ্ছে জিহাদি তৈরির কারখানা। তারপরও তিনি, এত মসজিদ থাকা সত্ত্বেও হাসিনা 560টা মডেল মসজিদ করেছেন। এই মডেল মসজিদ থেকে তার পতনের আন্দোলন হয়নি? তার তৈরি মডেল মসজিদে হয়নি? নিশ্চয়ই হয়েছে। কারণ তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না। এই যে এই যে মসজিদ মাদ্রাসা করেছে, এগুলো জিহাদি তৈরির কারখানা, যে জিহাদিরা আলটিমেটলি তাকেই সরিয়েছে দেশ থেকে, যাদের মাধ্যমে তারা এই জিহাদি কারখানাগুলো সচল রয়েছিল। কারণ এই যে ওয়াজিদের, এই যে ওয়াজ মাহফিল যারা করে, তারা এক একটা বদমাশ লোক, এক একটা, এরা হয়তো ধর্মে বিশ্বাস করে না, ধর্মীয় লিডার গুলো আসলে ধর্মে বিশ্বাস করে না, নাহলে আল্লাহ রসুলকে ভেঙে খাচ্ছে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে ওয়াজ করার পর। আর যুব সমাজকে কি করছে? যুব সমাজকে নারী বিদ্বেষী বানাচ্ছে, হিন্দু বিদ্বেষী বানাচ্ছে, এবং তাদেরকে মাদ্রাসায় পড়ে তারা কি শিখছে? ওই ঢিলা কুলুপ বানানো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করা। এরা কি কেউ বিজ্ঞানী হচ্ছে, কেউ শিক্ষিত হচ্ছে?
কেউ সচেতন হচ্ছে না। এরা বিজ্ঞান মনস্ক নয়, এরা ধর্মান্ধ, এরা মৌলবাদী। দেশে যদি মৌলবাদীর সংখ্যা বাড়ে তাহলে দেশের ক্ষতি না? এটা যেহেতু আমি মৌলবাদীদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে, প্রায় 40 বছর ধরে আন্দোলন করছি, তাই যখন কোনো সরকার এই মৌলবাদী বাড়ানোতে সাহায্য করে তখন আমি ক্ষিপ্ত হই, আমি দুঃখ পাই, আমি প্রতিবাদ করি। আমি আমার মতো করে, আমার প্রতিবাদ হচ্ছে লেখার। আমি রাজনীতিবিদ নই, আমি রাজনীতি করি না, আমি কোনো সংগঠন করি না, আমি একা লেখক, আমি একাই লিখি এগুলোর আচ্ছা, বিরুদ্ধে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমাদের হাতে বোধহয় 1-2 মিনিট সময় আছে। আমি আর আপনাকে বলতে যে যে লেখালেখি দিয়ে আপনি শুরু, এবং আপনার লেখালেখি সেই প্রতিবাদী লেখা, সেই নারীর পক্ষে হোক, অবহেলিত মানুষের পক্ষে হোক, সেটা কোনো রিলিজিয়াস, স্মল রিলিজিয়াস গ্রুপের পক্ষে হোক, কিন্তু ইদানিং আপনার লেখালেখি কি, আপনার লজ্জা উপন্যাস দিয়েই সারা পৃথিবীতে আপনার একটা সাড়া পড়েছিল, এবং সেই উপন্যাসটি অত্যন্ত চমৎকার উপন্যাস ছিল, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্টে, উপমহাদেশে সেটা বেশ সাড়া পড়েছিল। ইদানিং আপনার কি লেখালেখি হচ্ছে? আমি আহ, ছোট গল্প লিখেছি, সেটার একটা সংকলন বেরোচ্ছে মুহূর্ত কথা নামে, পারুল পাবলিকেশন থেকে, এই পশ্চিমবঙ্গে। আর এইসব কলাম, মানে প্রবন্ধ, নিবন্ধ, ছোট গল্প এইসব লিখছি আজকাল। আর বইও বেরোচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে তো কোনো বই বেরোয় না। একটা ছেলে বই বের করেছিল, একটা প্রকাশক, ছোট প্রকাশক, সে তার বোধহয় উপর আন্দোলন হয়েছিল। আগামী প্রকাশনী থেকে তো আপনার অনেকগুলি বই বেরিয়েছে। আগামী প্রকাশনী কেন বের করছে তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। ও, পাইরেট এডিশন বের হয় সেগুলো জানিও না। আর একটা ছোট সব্যসাচী ভব, শতাব্দী ভব নামে একজন, তার প্রকাশনীর নাম সব্যসাচী, তার উপর তো এই বইমেলা আক্রমণ হলো, তার উপর হুমকি দিল জিহাদিরা, ভেঙে ফেললো তার স্টল, যেহেতু আমার বই বের করেছে। তারপর সেই ছেলে তো ভয়ে এখন দেশ দেশ ছাড়া। সুতরাং আমার বই কেউ ওখানে বের করতে সাহস পায় না বাংলাদেশে, যা বেরোয় সব পশ্চিমবঙ্গ থেকে। আর যে যে অনুবাদগুলো বের হয় বিভিন্ন ভাষায়, ইংরেজিতে বের করে পেঙ্গুইন, হার্পার কলিন্স, আর ওদিকে মারাঠি ভাষায়, মালায়ালাম ভাষায়, হিন্দি ভাষায়, নানান ভাষায় বই বের হয়। তাছাড়া বাংলা যে বইগুলো সেগুলো কলকাতায় পাওয়া যায়। কিন্তু আপনার কলকাতায় থাকাটা কেন হলো না? ওইখানেও বাংলাদেশের মতো করেই ওইখানেও আমার থেকে বের করে দিল বামপন্থী সরকার। আমি তারপর যা লিখি বামপন্থীদের তো তার তার আম, না মানা, তারা মানবে না কেন? আমি গণতন্ত্র, আমি নারীর অধিকারের পক্ষে লিখি, আমি মানবাধিকারের পক্ষে লিখি, আমি সেকুলারিজমের পক্ষে লিখি। তো বাম দলগুলো তো এর বিরোধিতা করা কোনোভাবেই উচিত নয়। আমি শুনেছি যে তারা নাকি মুসলিম ভোট পাওয়ার জন্য আমাকে বের করেছে, তো আমাকে বের করে তো মুসলিম ভোট ওদের জোটেনি। সুতরাং কি ষড়যন্ত্র ছিল আমাকে বের করার পেছনে আমি জানি না। তবে দুই বাংলায় খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি একজন বাঙালি লেখক, একেবারে বাংলাকে ভীষণ রকম ভালোবাসি, বাংলাকে ভালোবাসি বলেই আমি ইউরোপ ছেড়ে, আমেরিকা ছেড়ে আমি কলকাতায় থাকতে গিয়েছিলাম, সেখানে আমাকে থাকতে দেয়নি। আর আচ্ছা, এখন দুই বাংলায় আমার ঠাঁই নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময়, অন্য একদিন আরো বিস্তৃত আপনার সঙ্গে কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের শোতে আসার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।